ভাই এই হচ্ছে যে থাইল্যান্ডের কেঁচো। মূলত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার বাসা হচ্ছে আবদুল্লাহপুর 9 নং ওয়ার্ড। আমি 27 স্কোয়ার ফিটের একটি খামার করছি। আমার 18টি হাউস। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হ্যাচারিতে খামারে কেঁচোর জন্য যোগাযোগ করছি। আমি এই থাইল্যান্ডের কেঁচোটা কোথাও পাইনি। আমি গজাইরা মঞ্জুবাই থেকে এই কেঁচোটা সংরক্ষণ করছি। এই কেঁচোটা খুবই শক্তিশালী, হিউজ পরিমাণ, এবং এই কেঁচোটা ধারণ ক্ষমতা অনেক বেশি। এটা হচ্ছে যে গোবর ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সারের জন্য বিখ্যাত। আপনারা যদি কেঁচো নিতে চান এই মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাদের সার লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আপনারা যে কেঁচোটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে অরিজিনাল সারা বিশ্বে থাইল্যান্ডের কেঁচো। এই কেঁচোটা হিউজ পরিমাণ বাচ্চা দেয়। আর আপনারা আমার খামার দেখতে পাচ্ছেন এবং কেঁচোটা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে থাইল্যান্ডের একটা এচিনা ফেলিডা কেঁচো। এচিনা ফেলিডো জাতের কেঁচো এবং দীর্ঘ আয়ু। এটা বছরে 1 কেজি থেকে প্রায় 5 থেকে 7 কেজি হয়। এটা হচ্ছে যে এচিনা জাতের ফেলিডো কেঁচো। যারা এই কেঁচোটা নিতে চান তাহলে মঞ্জুবের সাথে বা আমার সাথে যোগাযোগ করবেন। আমার খামারে বা মঞ্জুবের খামারে এই কেঁচোটা পাইবেন। এটা হচ্ছে যে সারা বিশ্বে 1 নম্বরই বলতে পারেন। এটা হচ্ছে যে থাইল্যান্ডের এফিসিক। দেওয়া ঠিক আছে, মানে আমি ওইভাবে পরিমাপ করে দিই। তো এইভাবে হচ্ছে একটি ঋণ বা হাউজে আমরা যেভাবে ভরি না কেন, তারপরে হচ্ছে এরকম উপর দিয়ে কেঁচোটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কেঁচোটা সে তার খাবারের জন্য আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। এখানে আমরা এখন যে কেঁচোটা দেখতে পাইতেছি, এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে গোবরের নিচে চলে যাবে, অর্থাৎ 2-1 ইঞ্চি নিচে চলে যাবে। ঠিক আছে। আর হচ্ছে এখানে আজকে প্রত্যেকটা হচ্ছে আপনার হাউজে, এই হাউজের দৈর্ঘ্য পুস্তক কত? এটা হচ্ছে যে আমার চওড়া হচ্ছে 5 ফিট এবং পাশে হচ্ছে যে 4 ফিট। 3 ফিট দিলে ভালো হয়, এইভাবে কাজ করা যায়। আপনার যে 5 ফিট আমি হাউসটা দিছি, এই 5 ফিট হচ্ছে যে দিকে, পাশে হচ্ছে যে 4 ফিট। 4 ফিট দিলে দুই পাশে এরকমভাবে আমার শেডের দুই পাশে 2 গাঁথনির উপরে দাঁড়িয়ে এভাবে গোবর কালেকশন করা যায়, গোবর দেওয়া যায় এবং কেঁচো সংরক্ষণ করা যায়। এই হচ্ছে যে সুবিধা। আরেকটা সুবিধা আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে যে আমার চলাচলের রাস্তা। এখান দিয়ে হাঁটাচল করা যাবে এবং এখান থেকে গোবর সংরক্ষণ করা যাবে। আবার এখানে হাউস থেকে গোবর উত্তোলন করা যাবে। আর এই হচ্ছে যে আমার নেটিং পদ্ধতি। এই নেটিং পদ্ধতিতে আপনার সুবিধা হচ্ছে যে আমার নেটিং যে পদ্ধতিটা, এখানে হচ্ছে আপনার কেঁচোটা সংরক্ষণের জন্য এখানে কোনো ধরনের ব্যাঙ, চিকা, ইঁদুর, তারপর হচ্ছে যে তেলাপোকা, এ ধরনের কিছু হিংস্র প্রাণী এবং পাখি আমার এই শেডে ঢুকে কেঁচো যেহেতু নষ্ট না করতে পারে, এজন্য আমি নেটিং পদ্ধতি ব্যবহার করছি। আপনারা নেটিং পদ্ধতি ব্যবহার করবেন। ইভেন এই হচ্ছে যে আমার স্বল্পের উপরে আমি তারপাল দিছি, অবশ্য টিন দিলে ভালো হয়। এই তারপাল দেওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে উপর থেকে বৃষ্টি, কুয়াশা এবং ময়লা যে আবর্জনা না পড়ে এবং বৃষ্টিতে যদি না ভিজে, এই জন্য আমি এই ব্যবস্থা করছি। এবং আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, এই শেডে যে পিঁপড়া হলো যে শত্রু, পিঁপড়া যে না আসতে পারে সেজন্য আমি পানির ড্রেন করছি। এরকম আপনারা পানির ড্রেনের ব্যবস্থা করবেন, যে আপনাদের এই পানি এখানে জমাটবদ্ধ থাকে, আপনার পিঁপড়া যেন না আসে। হ্যাঁ ভাই, তো ধন্যবাদ। তো আসলে বিষয়টা হচ্ছে কেঁচোর জন্য কেঁচো মারা যায় আসলে কি কারণে? প্রধানত কয়েকটা কারণে কেঁচো মারা যেতে পারে। সেটা হচ্ছে যদি এই গোবরের যদি গ্যাস থাকে, আসলে বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের জন্য কিন্তু কেঁচোটা মারা যায়। তো এই জন্য আমরা যখন গোবরটা হাউজে দেব, সে সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন গোবরটার বয়স, অর্থাৎ বয়সটা বলতে হচ্ছে গরুর গোয়াল ঘর থেকে যে গোবরটা আমরা 1 মাস বা 2 মাস, এখানে মাসটা আসলে নির্ভর করে গোবরের ঘ্যাসের উপরে। গোবরটা যদি সফট হয়, অর্থাৎ যদি কেকের মতন হয়, তাহলে এই গোবরটা 1 মাস বা 20 দিন হইলে কিন্তু এটা ম্যাচুরিটি চলে আসে, দেওয়ার উপযোগিতা চলে আসে। তো এই গোবরটা সর্বোচ্চ হয়তো আমরা আজকে এই যে গোবরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গোবরটার বয়স সর্বোচ্চ হয়তো 1 মাস 10 দিন এরকম বা 40 দিন হয়েছে। তো এই গোবরটা হচ্ছে সবচেয়ে ভালো একটা গোবর। আর যেটা বললাম যে গোবরে যদি কেঁচো মারা যায়, প্রধানত প্রথম যে কারণটা সেটা হলো গ্যাসের কারণে। তো গ্যাসটা যদি আমরা মুক্ত করে দিতে পারি,
তাহলে পরবর্তী যে সমস্যাগুলি সেগুলো হচ্ছে আপনার আর্দ্রতা, অর্থাৎ গোবর যদি শুকিয়ে যায়। কীভাবে শুকায়? আমরা যদি এই গোবরের যদি এটা যদি রোদের জায়গায় থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে এই গোবরটা ধীরে ধীরে দিন যত যায় তত এটা আস্তে আস্তে এটার উপরের অংশটা শুকিয়ে যেতে থাকে। এক্ষেত্রে হয় কি সারের যে কোয়ালিটি এটা খারাপ হয়ে যায়, আবার অনেক সময় হয় কেঁচোটা নষ্ট হয়ে যেতে থাকে আস্তে আস্তে। এই জন্য কী করতে হবে, 2-1 দিন পর পর আমরা এটাকে দেখতে হবে, দেখাশোনা করতে হবে যাতে এটার আর্দ্রতা শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায় তাহলে অবশ্যই উপরে প্রয়োজন মতো পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দিলে হবে যে আর্দ্রতাটা শুকিয়ে যাবে, ওইটা আবার ঠিক হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো মানে হচ্ছে পিঁপড়া। এখানে পিঁপড়া কিন্তু 2 ধরনের। এক ধরনের পিঁপড়া হচ্ছে যেটা কালো, আর একটা পিঁপড়া হচ্ছে লাল। লাল পিঁপড়াটা বেশি সমস্যা করে, এটা কেঁচোকে কামড় দিয়ে মেরে ফেলে। আর কালো যেটা, এটা কিন্তু সমস্যা তেমন একটা করে না। তো এই জন্য মানে আধুনিক খামার যদি করতে হয় তাহলে এই শেডের পাশে চারপাশে হচ্ছে আপনার এরকম পানির ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়। এই যে এরকম মানে ড্রেনের পাশে যদি এভাবে পানির ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কোনো ধরনের হচ্ছে পিঁপড়াটা আসতে পারে না অন্তত। আর বাকি যেগুলা ব্যাঙও কিছু নষ্ট করে, ব্যাঙটা তো আপনি দেখতে পাবেন। আর যেগুলো সাপ বা পাখি, এটার জন্য অবশ্যই একটু দেখাশোনা করা লাগবে বা প্রোডাকশন দিতে হবে যেভাবে আমার কেঁচোটা নষ্ট না হয়। তো আজকে এই খামারটা মোটামুটি কেঁচো দিয়ে ফাইনাল কাজটা কমপ্লিট করা হয়েছে। এখন হচ্ছে শরীফুর ভাইয়ের খামারটা আর মোটামুটি আমরা এখন সার হওয়ার জন্য অপেক্ষা করব। কারণ এখন হচ্ছে গোবর দেওয়া কমপ্লিট, কেঁচো দেওয়া কমপ্লিট, এখন ঘর মানে সব কিছুই মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে রক্ষণাবেক্ষণ যেটাকে বলে আন্তঃপরিচর্যা, এটা করা লাগবে। আর আমার মনে হয় মোটামুটি সার আসতে 45 দিন লাগবে। এখন 45 দিন পরে সারটা আসা শুরু হবে আস্তে আস্তে। এরপরে হচ্ছে পরবর্তী যে ধাপগুলো সেগুলো পরবর্তীতে নেওয়া হবে। তো পরিশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের যে কৃষি, আমরা যেটাকে স্মার্ট কৃষি বলি, এই স্মার্ট কৃষি এবং লাভজনক কৃষি এবং টেকসই কৃষি এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং হচ্ছে নিরাপদ স্বাস্থ্য উৎপাদনে এই জৈব সার উৎপাদন এবং এর ব্যবহার করার কোনো বিকল্প নেই। আসুন আমরা যে যার অবস্থানে আছি আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং আমাদের খাবারের টেবিলকে স্বাস্থ্যকর করার জন্য আমরা এই জমিতে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার প্রয়োগ করি। এতে আমাদের জমির মাটির উর্বরতা শক্তি কয়েক গুণে বৃদ্ধি পাবে, আমাদের উৎপাদিত ফসলের গুণগত মান ঠিক থাকবে, উৎপাদিত ফসলের স্বাদ ঠিক থাকবে, উৎপাদিত ফসলের রোগবালাই অনেক কম হবে। সবশেষে আমাদের যেই উদ্দেশ্য, কৃষিতে আমরা লাভজনক কৃষি করতে পারবো এবং আমরা অল্প খরচে অধিক ফলন এবং স্বাস্থ্যকর মানসম্মত ফসল আমরা উৎপাদন করতে পারবো। তো আজকের মতন আমরা হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই এবং বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।